এটা নিয়ে অনেক আলাপ আছে, সেই আলাপটা আবার একটু করতে চাই, কারণ এটা নিয়ে অলরেডি একবার কথা বলেছি, কিন্তু নতুন করে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিতর্কটা চলছে সাংবাদিকতার সীমা কোনটা, সাংবাদিকরা কেমন প্রশ্ন করতে পারবেন, সাংবাদিকরা বাহাসে লিপ্ত হতে পারবেন কিনা, এবং ফাইনালি যেটা আরো জরুরি প্রশ্ন, কেউ কি শেখ হাসিনার পক্ষে মোটিভেটেড হয়ে সাংবাদিকতা করতে পারবেন? মানে এই ব্যাপারে আরেকটু কথা বলার ইচ্ছে হলো, কারণ এই ইস্যুটা আবার একটু চাঙা হলো দুদিন পরে এসে। জনাব খালেদ মহিউদ্দিন তার যে শোটা করেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে এই প্রশ্নটা আবার নতুন করে উঠলো। এই ইস্যু নিয়ে কথা হয়েছে দীর্ঘ সময়, অন্যান্য ইস্যু ছিল কিন্তু মূল ইস্যু ছিল এটা, যেখানে বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি এবং প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ ছিলেন এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক জনাব তাসনিম খলিল ছিলেন। সেইখানে একই আলাপ, মানে বিশেষ করে যারা মাহবুব মোর্শেদ একটা আলাপ তুলছেন, আমি যেটা দেখলাম মানে সামাজিক মাধ্যমে এই আলাপটা অনেকে প্রথম দিন থেকে করছেন এবং এই ডিবেটের পরেও করছেন। মানে অনেকেই মনে করছেন যারা মাহবুব মোর্শেদ যেটা বলছেন সেটা সঠিক, এবং আবার অবশ্যই বিপরীত চিন্তাও আছে। অনেকে আবার মনে করছেন জনাব মোর্শেদ সঠিক নন, রাদার তার সাথে জনাব খালেদ মহিউদ্দিন এবং তাসনিম খলিল যে পয়েন্টে ডিবেট করেছেন তারাই সঠিক জায়গায় আছেন। এই ধরনের আলাপ হচ্ছে। টকশোটা নিয়ে একটু বেসিক দু একটা কথা একটু বলে রাখি, আপনারা সুযোগ পেলে দেখে নেবেন। সেখানে আসলে জনাব মাহবুব মোর্শেদ যেটা বলতে চেয়েছেন, অবশ্যই এখানে ওনার একটা মানে কোন সত্তায় উনি কথা বলছেন এটা একটা ইন্টারেস্টিং ডিবেট হলো দেখলাম। জনাব তাসনিম খলিল মনে করছেন যে তিনি সরকারের মানুষ হয়ে, সরকারের অংশ হয়ে কথা বলছেন। আমরা জানি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা একটা সরকারি সংস্থা, সেটার সর্বোচ্চ পদে আসীন আছেন। আবার একই সাথে মাহবুব মোর্শেদ একজন দীর্ঘকালীন অ্যাক্টিভিস্ট, লেখক, অনেক কিছু, এবং শেখ হাসিনা বিরোধী যে লড়াই তাতে গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন। তো সেই সত্তায় কোন সত্তায় কথা বলছেন এটা নিয়ে আলাপ নিয়ে ডিবেট হলো, কিছুটা উত্তেজনা হলো। কিন্তু যেটা বলতে চাইছি, তিনি মনে করেন, এটা আবারও বলছি, তার মুখের এই বক্তব্যটা আমি জাস্ট নিচ্ছি কারণ এই বক্তব্যটা আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে। সেটা হচ্ছে একটা সংবাদ সম্মেলন হচ্ছে, সেখানে যে বিষয় তাই সেই বিষয়ের বাইরে গিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা করতে পারে কিনা তিনি তার মতামত দিচ্ছেন। আমি দেখলাম খুবই গুরুত্বপূর্ণ মানুষও এই আলাপ করছেন, সাংবাদিক মতামত দিতে পারবেন না, তার কাজ শুধু প্রশ্ন করা। তো সেটাও জনাব মাহবুব মোর্শেদ আনলেন, এবং তিনি যে বিতর্কে লিপ্ত হয়েছেন এবং তিনি তার আসলে একটা এজেন্ডা, তার একটা বক্তব্য আছে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য রায়দার ওখানে গেছে, তিনি সাংবাদিকতার জন্য যাননি। সুতরাং এটা সাংবাদিকতা না এটা। এবং আরেকটা ইস্যু আসতে থাকলো একটা পর্যায়ে, সেটা হচ্ছে শেখ হাসিনার পক্ষে সাংবাদিকরা তার যে বিভৎস রেজিম, মানুষের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তার সম্মতি উৎপাদন করেছিল। সুতরাং সাংবাদিকদের তার পক্ষ নেয়া নিয়েও তার জনাব মোর্শেদের প্রশ্ন আছে। আবার বলছি, জনাব মাহবুব মোর্শেদের এই কথাগুলো সবগুলো আমাদের কারো না কারো মনের মধ্যে আছে। আমি এই আলাপগুলো দেখছি, আগে দেখেছি এবং এই টকশোটার পরেও দেখেছি। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জনাব মাহবুব মোর্শেদ খুব লজিকলি এস্টাবলিশ এগুলো করতে না পারলেও যেটাকে জার্নালিজম বলছেন জনাব খালেদ মহিউদ্দিন এবং জনাব তাসনিম খলিল, সেটা জার্নালিজম না, এটা আসলে ডিসইনফরমেশন ছড়ানোর একটা টুলকে জার্নালিজম বলতে পারবো কিনা, এবং সেগুলোকে বন্ধ করাই উচিত, এইরকম কথাবার্তা। আপনারা খুবই ইন্টারেস্টিং ডিবেট, আপনারা ইয়েটা দেখে নিলে ভালো হবে। আমি কয়েকটা প্রশ্ন এখন মানে আমার টেক বা এই ইস্যুগুলো নিয়ে কথা বলি। আগেরটায় বলেছিলাম, আগেরটায় অল্প বলেছি, কারণ হলো আমার মূল বিষয় ছিল আসলে আগেরটায় এই যে সরকার একটা মবকে ঠেকাতে ব্যর্থ হলো। ওই ঘটনাটা ঘটেছে আসলে একটা মবের কারণে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠন এই কাজটা করেছে এবং সরকার না ঠেকাতে পেরে এটা আদতে শেষ পর্যন্ত সরকারের রেসপন্সিবিলিটি হয়েছে। যদিও আমি কোনোভাবেই মনে করি না, আমি সেখানেও বলেছি সরকার আসলে এটা করতে বলেনি, প্রশ্নই আসে না। আমি এই সরকারের সব সমালোচনার পরও এই সমালোচনা করি না, এবং আমি আবারও বলে রাখি অত্যন্ত স্মার্টলি জনাব ফারুকী সেই প্রশ্নগুলো সব জবাব দিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা ফুটনোট দিয়ে রাখা ভালো, কোনো মিডিয়ার হেডলাইন এমনভাবে করা হয়েছে যে জনাব ফারুকীর সাথে ডিবেটের জেরে চাকরি গেছে। ডিবেটের পর আসলে ঘটনাটা ঘটেছে অ্যান্ড সামহাউ ইটস কানেক্টেড, কিন্তু শুধু হেডলাইন পড়লে মনে হবে যে এটা সরকার বা জনাব ফারুকীর রোশান হলে পড়েছেন ওই তিন সাংবাদিক। ব্যাপারগুলো এই রকমও না, এটা একেবারেই ভুল ধরনের এবং মিসলিডিং বলতে পারি আমরা। যাই হোক, সাংবাদিকরা কি প্রশ্ন যে কনটেক্সট আছে তার বাইরে করতে পারবেন? আমার মনে হয় করতে পারবেন।
আমার মনে হয় করতে পারবেন, এবং যে বিষয় আছে তার মধ্যে শতভাগ থেকে তার বাইরে যাওয়া যাবে না, এটা হয় না। একটা কথা মনে রাখা দরকার যে ক্ষমতাবান যে মানুষরা আছে সেই ক্ষমতাবান মানুষকে সবসময় পাওয়া যায় না সব প্রশ্ন করার জন্য। ফলে কোনো একটা ইস্যুতে, সেই যেদিন এই প্রোগ্রামটা সাংবাদিকরা ডাকা হয়েছিল সেটা সম্ভবত বাংলাদেশে একটা সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, সেটাও উপরে। তো এখন কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই প্রশ্ন করতে হবে। জনাব ফারুকীকে প্রশ্ন করার সুযোগ সাংবাদিকরা যখন পেয়েই গেলেন, তখন এর আগে ঘটে যাওয়া ঘটনা, যেমন পয়লা বৈশাখের যে শোভাযাত্রা হলো সেখানে শেখ হাসিনার মোটিভ দেয়া, তারপরে একটা পর্যায়ে এই খুনি শব্দটা থেকে খুনের সংখ্যা এসব প্রশ্ন করা চলে আসলো। সো এটা কেন আসতে পারবে না? আমি মনে করি আসতে পারবে, কারণ জাতির কাছে, আমি উইথ ডিউ রেসপেক্ট এই ফিল্মের ব্যাপারটার প্রতি রেখে বলছি, জাতির কাছে এগুলো অনেক বেশি বার্নিং ইস্যু। সো তারা এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন খুব চমৎকারভাবে পার পেয়ে এস্টাবলিশও করতে পেরেছেন জনাব ফারুকী, কোনো সমস্যা হয়নি এই প্রশ্নে। তো এই প্রশ্ন করা যাবে, একেবারে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট একটা রুল বেঁধে দিয়ে এর বাইরে যাওয়া যাবে না, এটা হয় না। সাংবাদিকরা কি ডিবেটে যেতে পারেন? খুবই পারেন, খুবই পারেন। এটা যদিও ইন্টারভিউ না, ইন্টারভিউতে তো পারেনি, কিন্তু যিনি জবাব দিচ্ছেন তার কোনো জবাবে যদি কারো খুব পছন্দ না হয়ে থাকে, কনভিন্স না হয়ে থাকেন, উনি কি সম্পূরক প্রশ্ন করতে পারেন না? অবশ্যই পারেন, করা উচিত, করা উচিত। কারণ প্রত্যেকটা জবাবের উপরে ডিপেন্ড করেই পাল্টা প্রশ্ন তৈরি হয়, এবং সেখানে যে বাহাসের মতো দেখা গেছে এটা জনাব ফারুকীর জবাবের উপরে ভিত্তি করেই হয়েছে, এবং তারা তার জবাবে কনভিন্সড হন নাই। খুবই কনভিন্সিং জবাবেও শতভাগ মানুষ কনভিন্সড হতে হবে কেন? এমন কোনো কথা নেই। সুতরাং বাহাস করতে পারেন, এবং তার একটা অবস্থান থাকতে পারে, সাংবাদিকের একটা অবস্থান থাকতে পারে, তার একটা মন্তব্য থাকতে পারে। যেমন আদালত দিয়ে প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে কিভাবে খুনি বলছেন? খুনি বলা যায়, খুনি বলা যায়, এবং আবারও বলছি, সব জবাব দেয়া হয়ে গেছে। তিনি তা মনে করছেন, তিনি তা মনে করতেই পারেন, এবং সেটা জিজ্ঞেস করতে পারেন। ক্ষমতায় থাকা মানুষকে, ক্ষমতা যারা থাকবেন, আমরা তেমন চাই যে তারা প্রশ্ন ফেস করবেন। এগুলো তুলনামূলকভাবে ছোট ডিবেট, এগুলোও আছে। প্রধান ডিবেটটা হচ্ছে শেখ হাসিনার হয়ে, মানে এই যে তারা যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নগুলো করার মাধ্যমে তারা শেখ হাসিনার দোষর হয়ে গেলেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন জনাব খালেদ মহিউদ্দিন করেছিলেন জনাব মাহবুব মোর্শেদকে। এই প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু আমরা যদি এভাবে বলি যে চিহ্নিত বা কেউ একজনকে আমরা বুঝতে পারছি বা জানি যে উনি আসলে শেখ হাসিনার হয়েই প্রশ্ন করতে এসছেন, তাহলে আমরা তার প্রশ্ন করাকে থামিয়ে দেব কিনা, বা কিভাবে থামাবো, থামাতে চাই কিনা, কিভাবে থামাবো, থামাতে চাই কিনা সেটা প্রশ্ন প্রথমে আসবে। এখন কথা হলো, শেখ হাসিনার পক্ষে কেউ এসে এই যে যা যা ঘটলো এই জিনিসগুলোকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করছেন, আমি তো এটাকে পজিটিভ বলে মনে করি। কারো কাছে খারাপ লাগতে পারে, আমি পজিটিভ বলে মনে করি বলছি। এ কারণে বলছি যে এটা, এই প্রশ্নগুলো এসেই আমাদের যে ন্যারেটিভ, এগুলো টেস্টেড হয়ে ইভেন স্ট্রঙ্গার হবে। কারণ মিথ্যা যে কথাগুলো তারা বলার চেষ্টা করছেন, তারা তো আমাকে জিজ্ঞেস করছেন, সুতরাং এগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারছি। এখানে তো মুখোমুখি একজন জবাব দিতে পারছি না, কিন্তু প্রশ্ন। আরেকটা জায়গা আছে, সেটা ভিন্ন। সেটা হচ্ছে, ধরুন নবনীতা চৌধুরী একটা পডকাস্ট শুরু করেছেন, যেখানে তিনি একচ্ছত্রভাবে কতগুলো ডিসইনফরমেশন, যেমন পুলিশ 3,000 3,500 পুলিশ মারা গেছে, ওগুলো ওখান থেকে ছড়াচ্ছে। এগুলো তো থাকবে, আমরা কি ওটা বন্ধ করতে পারছি? বরং আমরা আস্তে আস্তে যদি প্রয়োজন মনে করি, ওগুলোর জবাব আমাদেরকে দিয়েই এগুলো ঠিকঠাক রাখতে হবে। এখানে তো যে প্রশ্ন করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য এই সরকারেরই একজন প্রতিনিধি ছিলেন, সুতরাং তিনি এই প্রশ্ন যদি করেন আমি কোনো সমস্যা দেখি না। কারণ তার যে প্রশ্নগুলো আছে এগুলো দেওয়ার মতো জবাব আমাদের কাছে আছে, আমরা জবাব দিতে চাই, এবং জবাব, যেহেতু আমরা সত্যের পথে আছি, আমরা জবাব দিয়ে আমাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, কেউ যদি মনে করি যে শেখ হাসিনার পক্ষে যায় এমন কোনো প্রশ্ন করা যাবে না, সেটা তো কোনো না কোনো একটা আইনের ভিত্তিতে হতে হবে। মানে এটাকে ক্রিমিনালাইজ করতে হলে একটা আইন লাগবে। আর ক্রিমিনালাইজ যদি নাও করে একটা নর্ম, পৃথিবীতে সবসময় সবকিছু যে আইনের মাধ্যমে হয় নট নেসেসারিলি, অনেক ক্ষেত্রে রীতি বা নর্মের মাধ্যমেও হয়। সো সেরকম একটা নর্ম কি আমরা তৈরি করতে চাই, সেই প্রশ্ন আসতে হবে। কেউ কি আমাদের জুলাই অগাস্ট অভ্যুত্থানে যা যা ঘটেছে, যে ন্যারেটিভটা আমরা দিচ্ছি, সেটার বিরুদ্ধে কথা বলতে পারবে না? সেটার বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না? বিরুদ্ধে অপিনিয়ন দূরে থাকুক, প্রশ্নও কি করতে পারবে না? মোটিভেটেড হয়েও, টাকা খেয়েও।
এই নর্মকে আমরা তৈরি করব, এই আলাপটা করি। তাহলে আমার প্রথম কথাটা হচ্ছে, আমি যদি ক্রিমিনালাইজ করতে চাই তাহলে আইন লাগবে, আইন ছাড়া কাউকে আমরা আসলে কোনো রকম কোনো কিছু করতে পারি না, বলতে পারি না। কিন্তু আমরা সেটা নর্ম করব, সেই ক্ষেত্রে কেন করতে চাই? আসলে আমাদের মধ্যে কি কোনো ভীতি আছে, কোনো সমস্যা আছে, নাকি কেউ কেউ ভয় করছে এর মাধ্যমে আওয়ামী লীগের ক্রাইম হালকা হয়ে যাবে এবং তাদের ন্যারেটিভ ডমিনেন্ট হয়ে উঠবে? এই যুগটা ডিসইনফরমেশনের, অনেক ফালতু কথা ছড়িয়ে ফেলা যায়। এটা এই প্রশ্ন যদি নাও করতে দেই, যদি আমরা আমাদের ন্যারেটিভটাকে, যেটা সঠিক, সেটাকে ঠিকমতো স্ট্রাকচার্ড, অর্গানাইজড করে এবং নানাভাবে, এটা শুধুমাত্র তথ্য দিয়ে না, বলা হয় যে একটা ইতিহাসকে সিমেন্টিং এর জন্য কালচারালিও করতে হয়। এটা নিয়ে গান লেখা, কবিতা লেখা, গল্প লেখা, সিনেমা বানানো, ডকুমেন্টারি বানানো, নানান রকম কিছু করে এটাকে মানে একদম গেঁথে ফেলতে হয়, সিমেন্টিং করতে হয়, এটা পেইন্টিং আঁকতে হবে, এক্সিবিশন হতে হবে, মানুষকে ক্রমাগত স্মরণ করিয়ে দিতে হবে। এগুলো যদি না করতে পারি, আসলে এই প্রশ্ন করা ঠেকাই বা এটা করি, এটাকে নিয়ে নানান রকম উল্টোপাল্টা কথা, তাদের প্রোপাগ্যান্ডা আসতে থাকবে। এবং আমাদের মনে রাখতে হবে, এটা একেবারে এআই এর যুগ, ডিপ ফেকের যুগ। দেখা যাবে মিথ্যা ডকুমেন্টও তৈরি করে আনা সম্ভব হবে, যার মাধ্যমে অনেক কিছু বলা যেতে পারে। তো এটা ভিন্ন লড়াই, সেটা এই প্রশ্ন করা বন্ধের মাধ্যমে আসলে আমরা কোনোদিন অর্জন করতে পারবো না। সুতরাং আমি মনে করি যে 3 জন সাংবাদিকের কথা বলা হয়েছে, তারা যা যা প্রশ্ন করেছেন, যা যা ডিবেট করেছেন, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, আমি তাদের এই প্রশ্নগুলো পছন্দ করি না। কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে, আমি যেটা পছন্দ করি না, যেটাকে আমি সঠিক মনে করি না, সেটা যদি অপরাধ না হয় কোনোভাবে, সেটা টলারেট করা। আমি তাদের কোনো ভুল হয়েছে বলে মনে করি না। তারা সাংবাদিকতার একেবারে বাইরে গেছেন, তাদের গলা টিপে ধরতে হবে, তাদের বন্ধ করে দিতে হবে এবং ভবিষ্যতে এমন একটা নজির তৈরি করলাম যে ভবিষ্যতে যাতে আর কেউ এই ধরনের কাজ না করে। ভুল চর্চা, এটা সত্য যে 3 জন সাংবাদিকের যখন চাকরি গেল, যেভাবেই হোক, সরকারের ব্যর্থতা, সরকার মব কন্ট্রোল করতে পারেনি, যখন চাকরি গেল তখন খুব নিশ্চিতভাবে আমাদের এটা বলতে হবে যে আমরা বুঝতে পারছি এটাই তারা চেয়েছিলেন, ভবিষ্যতে এই ধরনের প্রবণতা বন্ধ করা। এই প্রবণতা যে বন্ধ করা হলো এই কোয়ার্সিভ স্টেপের মাধ্যমে, কেউ কেউ এটাকে প্রশংসা করছেন, কারণ তাদের কাছে এটা সাংবাদিকতা না, এটা তারা করতে পারেন না। হয় কি, তখন যেই রকম একটা সংজ্ঞায়ন করে আমরা এটাকে বন্ধ করছি, কেউ না কেউ কোনো না কোনো রকম সংজ্ঞায়ন আবার করবে। শেখ হাসিনা করেছিল তো, সংজ্ঞায়ন করেছিল, রীতি তৈরি করেছিল এবং আইন তৈরি করে ফেলেছিল। এগুলোই ঘটে। এভাবেই মুক্ত সাংবাদিকতা থেকে আমরা আসলে সরতে থাকি। একটা কথা বলে শেষ করি, পৃথিবীতে ফুল প্রুফ কোনো সিস্টেম নাই। যে সিস্টেমটাকে আমি সঠিক বলে মনে করি, ওর মধ্যেও ফ্লজ আছে, এর মধ্য দিয়েও কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি এর ডিসইনফরমেশন ঢুকে যেতে পারে, কিন্তু অল্টারনেটিভ যেটাকে আমরা সাজেস্ট করছি, এটা কিন্তু সাংবাদিকতা। সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন। প্রশ্ন হতে পারে, আমার মাথায় প্রশ্ন এসছে, এটা কি ডক্টর ইউনূস আর এনসিপির একটা পাতানো খেলা কিনা? কেন পাতানো খেলা বলছি সেটা আসবো। তার আগে যেটা অনুমান করছিলাম, এনসিপি আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবে, এটা বোঝা যাচ্ছিল। এবং তাদের রাজনীতির জায়গা থেকে এটা এক ধরনের সঠিক সিদ্ধান্ত। তারা দুটো ইস্যুকে সামনে আনছেন। একটা হচ্ছে সংস্কার, যেটার মাধ্যমে তারা, আমি ধারণা করি, শিক্ষিত, সচেতন, শহুরে, আরবান মিডল ক্লাসকে কানেক্ট করতে পারবেন। কারণ সংস্কার শব্দটা জনগণ চায় সংস্কার, এই কথাটা আমি কখনোই মনে করি না। কারণ আমরা জনগণ বলতে আমার সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থাকা কিছু মানুষকে বুঝি, আপামর জনসাধারণ আমরা আসলে বুঝি না। এই শব্দটা কয়জন ঠিক মতো জানে, কি সংস্কারের আলাপ হচ্ছে, খুব অল্প মানুষ এটা। এবং আমরা যদি তাদেরকে জনগণ হিসাবে বিবেচনা না করি, সেটা ভুল। তো তাহলে এটাও ইম্পর্টেন্ট, কারণ শহুরে শিক্ষিত মধ্যবিত্ত আমাদের অপিনিয়ন মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি একেবারে সবার মধ্যে কানেক্ট করার সমূহ সম্ভাবনা আছে। তারা দুটো নিয়ে কাজ করছেন এবং যেহেতু তাদের দলের সেই অর্থে কোনো পজিশনিং এখনো হয়নি, তারা মধ্যপন্থী বলছেন, বহুবার বলেছি। কি ধরনের মধ্যপন্থা, তাদের ইশতেহার কি, তারা কি করতে চান জনগণের জন্য, তাদের রাজনীতিটা কি, সেটা এখনো খুব স্পষ্ট করতে পারেননি। তাই এই ইন্টারিম সময়, মানে তারা এটা করবেন কোনো একদিন এবং আমি আশা করি খুব বেশি দেরি হবে না, তার মধ্যে তাদের এই ইন্টারিম সময়ে তো রাজনীতির ইস্যু লাগবে এবং তারা এই দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছেন। এবং গতকাল তারা একটা সমাবেশ করেছেন, সেখানে
হেডলাইনটা এরকম ছিল সমাবেশের, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে। এখানে জনাব নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, বিচার চলা পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, সেটিও নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ইয়েতে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হচ্ছে, তিনি এগুলো বলছেন। এরপর তিনি বলছেন, যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না, জনতার আদালতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং তারা রীতিমতো বলছেন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করতে বলছেন। তিনি আরো বলেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করতে হবে। একইভাবে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা জনাব আখতার হোসেন, সদস্য সচিব দ্বিতীয় নেতা, তিনি বলেন, 5 আগস্ট বাংলাদেশে জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নৌকা মার্কা বা মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে সে আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, আমি এই জায়গাটা একটু পড়ি। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এবং এখানে একটা জায়গায় এসে এই সমাবেশ থেকে জায়গাটা পড়ি, এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশ্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এর মধ্যে কোনো যদি কিন্তু নেই এরকম, অথবা নেই এরকম বলেছেন। এবং হান্নান মাসুদ আবারও বলছেন, এটাও ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি বা কোনো রাজনৈতিক দলও নেবে না, সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার ও আহত পরিবার। আপনাকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেক শহীদ পরিবারের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আওয়ামী লীগ চায় কিনা। এছাড়াও এখান থেকে হান্নান মাসুদ অন্যান্য রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করার কথা বলছেন। ডক্টর ইউনূসের অবস্থানটা কি, বা আমরা এটাকে সরকারের অবস্থান হিসাবে দেখব, কারণ ডক্টর ইউনূস সরকারের জায়গা থেকে কথা বলছেন। তিনি সম্প্রতি আল জাজিরার সাথে কথা বলেছেন, সেই আল জাজিরার সাথে কথা বলায় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন। এবং তার আগে আমি ওই জায়গাটায় আসবো, এবং আল জাজিরার বক্তব্যে খুবই ইন্টারেস্টিং একটা অংশ আছে, যেটা দেখে আমার মনে হয়েছে এটা একটা পাতানো খেলা কিনা, আমি আসবো। বিবিসি বাংলাকে তিনি যা বলেছিলেন, এটা তারিখ হচ্ছে 6 মার্চ তিনি বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আমরা ইন্টারভিউটা অনেকে হয়তো দেখেছি, আমি ওটা নিয়ে কথা বলেছি, এবং আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার স্বভাবের বাইরে গিয়ে যথেষ্ট ইনটলারেন্ট আচরণ করেছেন। এবার বিবিসি বাংলাকে তিনি বলছেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কিনা নির্বাচন প্রসঙ্গে, আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে। কথাটা পুরো ঠিক না, এই কথাটাও এক ধরনের পাশ কাটানোর চেষ্টা আছে। নির্বাচন কমিশন আসলে যেটা করে সেটা হচ্ছে, নির্বাচন কমিশন নিবন্ধন আছে যেসব দলের, সেসব দলকে নির্বাচনে অংশ নিতে দেয়। কারো নিবন্ধন বাতিল হওয়ার মতো কোনো কিছু যদি ঘটে সেটা বাতিল করবে, এবং সে তখন নির্বাচনে যেতে পারবে না। সো আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা না হলে এখন পর্যন্ত নিবন্ধন বাতিল হবার মতো যে নিবন্ধনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে, মোটা দাগে সেগুলো সে ভায়োলেট করেনি। সুতরাং এটা আসলে সরকারের জায়গা। কিন্তু আল জাজিরাকে তিনি আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, এবং সেটা একটু ভিন্নতা আছে। আমি পড়ি, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা আল জাজিরা উপস্থাপক যখন এই প্রশ্ন করেছেন, তখন তিনি বলেন একদম একই রকম কথা। এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে, দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় আছে বলেও তিনি উল্লেখ করেন। তারপর বলছেন, তাহলে আল জাজিরা তাকে জিজ্ঞেস করছেন, তাহলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিচ্ছেন কিনা।
ডক্টর ইউনূস বলেন সেটা নয়, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি এই বাক্যটা নতুন যুক্ত করেছেন তিনি আল জাজিরাতে গিয়ে। তার আল জাজিরাতে তিনি যা বলেছেন তার একটা অংশ বিবিসি বাংলাকে যা বলেছেন সেরকমই। আওয়ামী লীগ নিজে সিদ্ধান্ত নিতে হবে এবং কেউ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশন ঠিক করে। মানে ডক্টর ইউনূসের মতো মানুষের এই তথ্যটা হাফ ট্রুথ আমরা এভাবে বলতে পারি, একেবারেই উচিত হয়নি এই তথ্যটা এভাবে দেয়া। কারণ হচ্ছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় সেই প্রসেসটা সরকারকে মানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো আসলে নিষিদ্ধ করলেই সেটা বন্ধ হয়ে যাবে এবং সেই প্রসেসটা সরকারকে চালু করতে হবে। আর নিবন্ধনের কথা আমি আবারও বলছি, নির্বাচন কমিশন তার কাছে আওয়ামী লীগ একটা দলে নিবন্ধিত থাকার যা যা শর্ত আছে সেইগুলো ফুলফিল যদি করে সেগুলো তার নিবন্ধন থাকবে। দল হিসাবে নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল হবে। কিন্তু যে কথাটা তিনি বলছেন আমি জায়গাটা আবারও পড়ি, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ফলে তিনি কোনো দলের জন্য একটা অপশন খোলা রাখছেন, অন্যান্য এটা এক বা একাধিক দলের জন্য তিনি অপশন খোলা রাখছেন। তারা যদি অনেক বেশি করে চায় তাহলে এটা ভাবা যেতে পারে ব্যাপারটা এই রকম। তাহলে আমরা খেয়াল করি বিবিসি বাংলা, আল জাজিরা, নট অনলি দ্যাট, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা বৈঠকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন না। মানে একটু খেয়াল করে জিনিসগুলো একটু মেলানো দরকার। বিবিসি বাংলা এবং আল জাজিরাতে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে আলাপ এসছে, নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে নিষিদ্ধ করার কথা বলেছিলেন যে নিষিদ্ধ করছেন না। এবং এখানে এনসিপির লোকজনেরও বক্তব্যে ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে বক্তব্য আছে যে তিনি যেটা করছেন সেটা সঠিক করছেন না, এটা খুব স্পষ্টভাবেই তারা ইঙ্গিত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি দাঁড়ালো তাহলে? আমি আগে যেটা বলেছি সেটা হলো, আমি এই জায়গাটা একটু পড়ি, জায়গাটা মিস করেছিলাম। এনসিপির যে সমাবেশ ছিল সেখানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। এটা আওয়ামী লীগ ঠিক করবে না, বাংলাদেশের ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। সেই রায় 5 আগস্ট আমরা দিয়ে দিয়েছি। এটা হলো খুব সিগনিফিক্যান্ট, একদম স্পষ্টভাবে ডক্টর ইউনূসের যে বক্তব্য সেটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনে হচ্ছে। এখন এনসিপিকে আমরা অনেকেই এই সরকারের একটা এক্সটেনশন মনে করি এবং এটা মনে করার মতো যথেষ্ট যুক্তি কারণ আমাদের সামনে আছে, বহু ঘটনা আছে। এখন তারাই আবার ডক্টর ইউনূসের সাথে এই একটা ব্যাপারে এক ধরনের কনফ্লিক্টের মতো মনে হচ্ছে। একটা দল তার গা থেকে কিংস পার্টি, আমরা পছন্দ করি বা না করি এরকম একটা তকমা তাদের গায়ে লাগতে যাচ্ছিল, সেটা তারা ঝেড়ে ফেলতে চাইছেন এবং ঝেড়ে ফেলতে যখন চাইছেন তখন সরকারের সমালোচনা করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস কোনো একটা জায়গায় এই জায়গা থেকে সরে আসতে পারেন এরকম একটা ইঙ্গিতও রেখে দিলেন। তার মানে এনসিপি যদি যথেষ্ট ট্র্যাকশন তৈরি করতে পারে মাঠে, তারা যদি যথেষ্ট মানুষকে কানেক্ট করতে পারে, এটা যদি একটা গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দাবিতে পরিণত করতে পারে, তাহলে সরকার হয়তো যেতে পারে। যদিও আমি মনে করি এটা কঠিন সরকারের জন্য, কারণ সরকারের উপরে তীব্র আন্তর্জাতিক চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে। সারা পৃথিবীকে ডিফাই করে আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া সোজা না। কেউ কেউ বলেন আমরা সারা পৃথিবীকে তো জিজ্ঞেস করি নাই শেখ হাসিনাকে ফেলে দেওয়ার সময়। এটা আসলে যথেষ্ট ভালো অ্যানালজি হলো না। ওটা করতে পারা আর একটা সরকার চালিয়ে যেতে পারা খুব সোজা না, খুব সোজা না, এটা অনেক বেশি টাফ সিদ্ধান্ত। কিন্তু তারপরও যদি ওই পরিস্থিতি হয় ডক্টর ইউনূস সেটা করবেন এবং সেটা যদি করেন তাহলে এটাকে এনসিপি বিরাট সাকসেস হিসাবে জনগণের সামনে আনতে পারবে। এবং আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দেব, ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউতে ডক্টর ইউনূস এমন বক্তব্য দিয়েছিলেন যাতে স্টুডেন্টদের এই দলের প্রতি তার বায়াস আছে, তার শুভকামনা আছে এরকম না, বায়াস আছে, সেটা তিনি ইঙ্গিত করেছেন। এবং অপরাপর দলকে তিনি, অন্যান্য যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে মাঠে, তাদেরকে বেশ আওয়ামী লীগের কাতারে প্রায় নামিয়ে এনে সমালোচনা করেছেন ওই বক্তব্যে। সো হি উইল বি হ্যাপি যদি শেষ পর্যন্ত এটা হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেও পারে যদি সেই পরিস্থিতি দাঁড়ায়। সেজন্যই আমি বলছি এটা এক ধরনের পাতানো খেলা কিনা, কারণ আমি প্রধান উপদেষ্টার বক্তব্যে ডেভিয়েশন দেখছি। তিনি এখন দলগুলো কি বলছে
সেটা নিয়ে করতে বলছি। আমরা খুব ভালো মতো জানি বিএনপি সোফার জনগণের হাতে এটা ছেড়ে দিয়েছে, তার স্পষ্ট দাবি সে জানায় নাই। এবং আজকে এনসিপিও পলিটিক্যালি একটা ইন্টারেস্টিং মুভ দিয়েছে, আমি সেটাকে ইন্টারেস্টিং মুভি বলবো। তারা সরাসরি মতামত জানতে চাইছে জামায়াত এবং বিএনপি সহ অন্যান্য দলের, কারণ জনগণের সামনে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক কি ভুল খুবই আলোচনা হতে পারে, এবং যথেষ্ট যুক্তি আছে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করতে চেষ্টা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে সেটা সঠিক হবে না এটা বলা, কিন্তু এই কথা বলে ফেলাও আসলে খুবই খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সো তাদের জায়গা থেকে এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভ হলো। যাই হোক, বটম লাইন হচ্ছে আমি মনে করি এই যে প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার বিরুদ্ধে এনসিপি যা বলেছে, আবার পথ খোলা রাখা হচ্ছে, এগুলো সবগুলো মেবি এক ধরনের পাতানো খেলা। কারণ যত দিন যাবে আমি ধারণা করি এবং এটা হয়তো সঠিকই, সেটা হচ্ছে কারোর প্রতি কারো যদি বায়াস থাকে সেটা লুকিয়ে রাখা আসলে খুব কঠিন। আমাদের প্রধান উপদেষ্টার তাদের প্রতি বায়াস আছে, যারা তাকে তার এমপ্লয়ার বলে বলেছেন, যেভাবে বলেছেন, যাদেরকে তিনি একটা সময়, এখন আর প্রকাশ অতটা বলেন না কারণ এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু তার ভেতরে ওটা আছে। সুতরাং হতেই পারে যে তিনি তাদেরকে একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল গেইন করার জন্য পথ করে দেবেন। আওয়ামী লীগ যদি সেই, আমি আবারও বলছি, তারা যদি খুবই ভালো জনসমর্থন পায়,